ঠিক আছে, শুনি একবারে ছোটবেলা থেকে যতটুকু মনে আছে আপনার জীবনের গল্প। আমি যখন 7-8 বছর বয়স, মানে এর আগে আমার কথা খেয়াল নেই, জি। 7-8 বছর বয়সে আমার আব্বা মনে হয় 7 বছর বয়সে আমাকে স্কুলে ভর্তি করে। 7 বছর বয়সে? হ্যাঁ, স্কুলে ভর্তি করে, ভর্তির পরীক্ষা চলে, পরীক্ষায় আমি টিকি, আমার বোন টিকে না। ওকে। টিকে না পরে আমাকে স্কুলে ভর্তি করে, ভর্তি করার পর মানে আমার বোনটাকে আমার সাথে মানে আসা যাওয়ার কোনো লেখাপড়া, মানে 1 বছর ও আমার সাথে ট্রেনিং করে আর আমি লেখাপড়া করি। ওকে। নার্সারিতে ভর্তি, তখন প্লে ছিল না নার্সারিতে। আচ্ছা। নার্সারিতে ভর্তি হওয়ার পর পরীক্ষা দিলাম, পরীক্ষাতে প্রথম স্থান অধিকার করলাম। ওকে। যখন মার্কশিট দেওয়া হয়েছে স্কুলে, বাসায় এনে আব্বারে দেখাইছে এবং তার 3 দিন পর মানে অভিভাবকদের একটা চিঠি দেয়, মানে যে ছেলে মেয়েগুলো মেধা তালিকায় থাকে তাদের প্রতি যাতে গার্জেনের একটা গাইড থাকে সেই হিসাবে। আচ্ছা। তো আমি ভাবছি আমার লেখাপড়া ভালো না, ছোট মানুষ তো বুঝি নাই, আমি ভাবছি যে আমার মনে হয় আমার আব্বার আইনে আমার বিচার দিব, এরকম। আমি বাসায় যেয়ে খুব কান্নাকাটি করতেছি যে আমার আব্বা আমারে খুব মায়া করে, আমি যদি এখন স্যারের আমার নামে বিচার দিই নিশ্চয়ই আমি কোনো দুষ্টামানি করছি, কান্নাকাটি করতেছি। পরে আমার যে লজিং স্যার ছিল, চিঠিটা ওনাকে দেখানোর পর আব্বারে বুঝাইলো। আব্বারে বুঝানোর পরে বললো যে আপনার মেয়ে তো ক্লাসের ফার্স্ট গার্ল, তো সেই হিসাবে হয়তো গাইড হিসেবে গার্জেনকে ডাকাইছে, আপনাকে যেতে হবে। আচ্ছা। তখন আমার আব্বা কি করছে, আমাকে কোলে নিয়ে কপালে একটা চুমো লাগাই দিছে। দেওয়ার পর বলতেছে তুই আমার সার্থক সন্তান। ওর আব্বু কি করলো, 10 কেজি মিষ্টি নিয়ে গেল স্কুলে। সেখানে সব শিক্ষকদের এবং কিছু ছাত্রদের ছাত্রীদের। হ্যাঁ, ফার্স্ট হয়েছে। এটা কোন ক্লাসে? এটা আমি নার্সারি থেকে যখন ক্লাস 1 এ উঠেছেন। আচ্ছা, কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা ভাই বোন ছিলাম 4 বোন 5 ভাই। 4 বোন 5 ভাই। আপনার পজিশন মানে ভাই বোনদের মধ্যে আপনি কত? আমি সবার বড়। সবার বড় ছিলেন? হ্যাঁ, সবার বড় ছিলাম আমি। তো আমার আব্বা আবার একটু বলে নেই, আমার আব্বা আবার 2টা বিয়ে করছে। আপনি আগের ঘরে না পরের ঘরে? আমি আগের ঘরে। আগের ঘরে, ঠিক আছে। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে স্কুলে মিষ্টি নিয়ে গেছে। হ্যাঁ, তারপর ওইখানে মিষ্টি খাওয়া আসলে এবং গার্জেন সবাইকে ডাকালে আমার আব্বু এখানে কিছু কথা বললো যে আমি তো আমার মেয়েকে বাসা থেকে গাইড দিব, কিন্তু আপনার একটু খেয়াল রাখবেন যাতে পড়ালেখায় অবহেলা না করে। সেখান থেকে আসলো, আসার পর মানে বাসায়ও মিষ্টি নিয়ে আসছে আব্বা। আসার পর আমার মার নাম ছিল সুফিয়া, তো আমার মারে ডাকতেছে সুফিয়া, সুফিয়া দিকা আসছে, আমার মেয়ে ক্লাসে ফার্স্ট হয়েছে। মানে আমার আব্বা মনে হয় আমার কোলেই রাখছে, তখন বলতে এত বড় মেয়ের কি কোলে রাখতে হয়। আমি আমার মার ব্যবহার গুলো বুঝি নাই, তখন এখন বুঝতেছি। তো আমার আব্বা বলতেছে যে আমার মেয়ে যদি 20 বছরের যুবতীও হয় তারপরেও তো আমি ওরে কোলে নেব। তোমার মেয়ে পাশ করছে, ভালো হয়েছে পাশ করছে, মানে মিষ্টি সবাই ভাগ করে দিই। তো সবাই দিল, দেওয়ার পরে মনে হইলো আমার মায় খাইলো না, যার বুকের দুধ আমি 2.5 বছর খাইছি সে খাইলো না, কারণ আমার আব্বা খুব রাগী ছিল এবং আমি আমার আব্বা মা কেন মিষ্টি খেলো না সেটা আমি বুঝতে পারিনি। হয়তো ছোট মানুষ, কিন্তু আপনি কিউরিওসিটির জায়গা থেকে এখনো মনে আছে যে মা নিজের মা মিষ্টি খেলো না। আমি বলতেছি ভাই ধাপে ধাপে বললে নিশ্চয়ই নিশ্চয়ই আপনি খুব ভালো বলছেন, বলুন। তারপরে আমার আব্বা খুব রাগী মানুষ, আমার আব্বা আমার মনে হইলো মারে মারলো, মিষ্টি খালি না কেন, আমার মেয়ে পাস করছে তুই খুশি না? মায় তো আগে খুশি হবার কথা, তুই তো মা। বলতেছে যে না আমি মিষ্টি খাই না, আমার মিষ্টি খাইলে মানে আমার দাঁতে ধরে। তারপর আমি ক্লাস 1 থেকে এইভাবে লেখাপড়া করতেছি, স্কুলে আসা যাওয়া করতেছি, এইভাবে 5 পাস করলাম। আচ্ছা, 5-এ আমি 1 হইল রোল নাম্বার। 8-এ যাই আমি বৃত্তি পরীক্ষা দিলাম, আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পাইলাম। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। নারায়ণগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে ভালো ছিল আমাদের গার্লস স্কুল, বন্দর এখনো তার সুনাম আছে। জি। 9-এ আসলাম, ভাইয়া সত্য কথাই বলবো। জি, অবশ্যই আপনি সত্য কথাই বলবেন। মানে 8-এর শেষ, 9-এর প্রথম, আমি মানে আমার যে আমরা 4-5টা বান্ধবী একসাথে স্কুলে যেতাম। তো আমাদের বাসাটা ছিল একটু দূর, মানে বাসা থেকে আসার পথেও 4 জনের বাসা। আচ্ছা, তো ওদের বাসা থেকে যাইতাম, যাওয়ার পর মানে আমার এক বান্ধবী ছিল রোকসানা, মাহফুজা, ঝিলু। তো ওদের বাসায় যখন যাইতাম, তো আমার বান্ধবীর চাচার বন্ধু ওই বাড়িতে আসা যাওয়া করতো, তো আমাকে দেখতো। কি নাম ছিল ওনার? ওনার নাম ছিল লিয়াকত আলী। লিয়াকত আলী আপনাকে দেখতো? হ্যাঁ, আমাকে দেখতো। তো পরে কিভাবে যেন বান্ধবীর সাথে বা বান্ধবী চাচার সাথে এই ব্যাপারে বলছে যে মেয়েটাকে আমার খুব ভালো লাগছে। তো মেয়েটার বাসা তো আমার পাশের বাসা, মানে আমার শ্বশুর বাড়ি, আমার বাবার বাড়ি আগে, শ্বশুর বাড়ি একটু দূরে, মানে 10 টাকা রিক্সা ভাড়া পরে যেটা হয়েছে। তো মেয়েটাকে আমার ভালো লাগছে, তো মেয়েটার আমি ভালোবাসি, এভাবে বলছে। বলার পরে তা আমার বলছে পরে আমি কি আমি ভালোবাসা কি বুঝিই না, ভালোবাসা আবার কেমন? আমার বান্ধবী বলে সিনেমাতে দেখোস না ভালোবাসা করে নায়ক নায়িকারা, তো আমি কি ওইটা ভালোবাসা? আমার আব্বা আমার মাইরা লাগবে, আমার আব্বা আমার মাইরা লাগবে, আমি ভালোবাসা করতাম না। তো ভাইয়া এই ফাঁকে একটা কথা ভুলে গেছি। জি বলুন। যখন আমি ক্লাস 7-এ পড়ি, স্কুলে একটা 21শে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা আন্দোলনের উপলক্ষে একটা অনুষ্ঠান হয়। তো সেখানে আমি একটা মানে গান করছিলাম, দেশাত্মবোধক গান,
ভাই যে ধনধান্যে পুষ্পে ভরা। ধনধান্যে পুষ্পে ভরা হ্যাঁ, আমাদের এই হ্যাঁ। বসুন্ধরা। আমি যদি ভুল না করে থাকি তাহলে এটা ডিএল রয়েল গান। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, বলুন তারপরে। ওই গানটা গাইতাম, গাওয়ার পরে আমার আব্বা ছিল স্টেজে, আর আমি এই শ্রোতাদের মাঝে চেয়ার নিয়ে বসছে। তো আমি যখন ওই গানটা গাইছিলাম, গাওয়ার পরে ওইখানে আমি প্রথম স্থান অধিকার করি। বাহ। তখন পেছন থেকে আমার আব্বার পেছনে যে চেয়ারের লোক ছিল তারা বলছিল যে আব্বারের নাম নিয়ে যে আবুল মিয়ার তো পয়সার অভাব নাই, যাক মেয়েরও কণ্ঠসুর ভালো আছে, মেয়ে দিয়েও শিল্পী বানায় মেয়েরও মানে পয়সা ইনকাম করতে পারবো। ঠিক আছে, এই কথা বলার পরে আমার আব্বা, আমি স্টেজ থেকে নামলাম, নামার পর আমার আব্বা বলতেছে, বাসায় আনছে যে মা আমি তোমাকে একটা কথা বলি, তুমি আজকে থেকে আর গান গাইবে না। ওহো, বাবাই কথাটা বললো? বাবাই কথা বললো। তখন কি আমার আব্বা বলছে গান গাইতে মানা করছে, আমি গান গাইবো না। আপনি গান গাওয়া করে দিলেন? করবো না। তো সেখান থেকে ভালোবাসার কথা শুনে আপনি যেটা বললেন যে না না আমার আব্বা মেরেই ফেলবে। না, আমার আব্বা মেরে লাগবে যদি শুনে যে আমি কারোর সাথে কথা বলছি, কারোর সাথে মানে প্রেম করি। প্রেম বুঝলাম, ভালোবাসা বুঝলাম, পিরিত তখন পিরিত বলতো, লাইন বলতো স্যার, লাইন ভাইয়া লাইন বলতো, হ্যাঁ, লাইন বলতো। আমার মানে আমার আরো 24 বছর আগের কথা তো। লাইন বলতো, আমি মানে ছেড়ি লাইন করে বা পিরিত করে। লাইন যদি আমি করি আমার আব্বা আমার মেয়েরা লাগবে, আমি না। হ্যাঁ, তাইলে তো হ্যাঁ তোর অনেক পছন্দ করে। তাই ভাইয়া কিভাবে যেন ওই বাড়ি তো আমি আসতাম, উনি আমাকে দেখে রাস্তায় একটা টেলার ছিল, সাথী টেলার, ওইখানে আমি জামা কাপড় বানাইতাম। তো ওই টেলারে বসে থাকতো, আমি না লোকটার দেখে, লোকটা আমাকে দেখে হাসতো, আমিও হাসতাম। লিয়াকত? হ্যাঁ। ওকে। তো লোকটা দেখতে খুব সুন্দর ছিল। আমি পিকচার নিশ্চয়ই আপনার চেয়ে বয়স অনেক বড়? আমার চেয়ে বয়সে মানে ব্যবধান আছে 18 বছর। ও মাই গড, অনেক। ওকে। কিন্তু বোঝা যায়নি, বুঝে যায়নি। যাই হোক, তো আপনার ভালো লাগতো? আমার ভালো লাগতো। তখন কি করছে, সে আমাকে একটা চিঠি দিচ্ছে, আমার বান্ধবী দিয়া যে চিঠি দিচ্ছে, বলছে যে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি অনেক পছন্দ করি, আমি তোমার বিয়ে করবো এবং তোমার সাথে আমি প্রেম করবো না, কিন্তু তোমার বাবার বাড়িতে তোমার বাবার কাছে আমি প্রস্তাব দেব। এইভাবে চিঠিটা লিখছে। লেখার পরে জন বলছে যে বাবার কাছে প্রস্তাব দিব, তাইলে তো আমার বাবা আমার আরো মেয়েরা লেগে, এইভাবে বলতেছি। তারপর রোকসানা এটা করতে না করিস, তাইলে আমার আব্বা না আমার লেখাপড়া করতে দিত না, এরপর আমার বাইরে লইব, আমার ঠ্যাংগুলো কেটে লইব বলতেছি। বলার পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে। ও উনি আবার কি করছে, আমার এক খালাম্মা ছিল, মানে ওনার বিয়াই আর আমার হচ্ছে আমার মা তারে বোন ডাকছে। ওই খালাম্মারে দিয়া কি করছে, ওনার বড় ভাই এবং খালুরে দিয়া সে কি করছে, আমাদের বাড়িতে ডাইরেক্ট প্রস্তাব পাঠাইছে। তখন আপনি কোন ক্লাসের স্টুডেন্ট? তখন আমি ক্লাস মানে 8 শেষ করতেছি, 9-এ প্রথম। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। হ্যাঁ, তো প্রস্তাব দিল, আমার আব্বা কি বললো যে না আমার মেয়ে এখন বিয়ে দিব না, আমার মেয়ের আমি ডাক্তার করবো। তো এই দিক থেকে কি করছে, লজিং যে টিচার গুলো ছিল, ওই টিচার থেকে একটা টিচার ছিল, ওনার বাসা হচ্ছে কুমিল্লা, উনি দেখতে খুব সুন্দর, শিক্ষিত, বিয়ে পাস। আমার দাদির কাছে বলছে যে আপনার নাতনির আমি বিয়ে করবো। এটা কি আপনার বাবাকে বলেছে? এটা আমার বাবাকে বলে নাই, কিন্তু আমার আব্বা খুব লোকটার খুব পছন্দ করতো এবং সেই হিসাবে মানে গ্রামের ছেলে চাকরি করছে, সে আবার কি করছে সংসদে পিওনের পোস্টে চাকরি দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। তারপর দেওয়ার পরে ওইখানে হলো তো প্রস্তাব দিচ্ছে, প্রস্তাব দেওয়ার পর আমার দাদি রাজি, কিন্তু আমার আব্বা বলতেছে যে না। এইদিকে আবার ওইখান থেকে ওই যে লিয়াকত যে ওনার বাসা থেকে আবার ওনার বোন আসছে, মানে রাজি না আব্বা। আমার আব্বু বলতেছে যে না, আমি ওই এলাকায় যদি মেয়ে বিয়ে দিতে হয় আমি অন্য জায়গায় বিয়ে দিব, এই এলাকায় দেবো না। আচ্ছা, না দিবই না। এদিকে আপনি যে লিয়াকতের কথা বলছিলেন, উনি তো বিদেশ থেকে ফিরে এসছে। হ্যাঁ। আচ্ছা, উনিও কি আপনাকে তখনও বিয়ে করতে চাইতো? তখনও। আচ্ছা আচ্ছা। তারপরে করছে কি, উনি আবার বিয়ের প্রস্তাব দিতেছে, উনার ভাই বোন সকালে আসে, বিকাল আসে, রাতে আসে। আব্বা মানে একেবারে বিরক্ত হয়ে গেছে। আর এদিক দিয়ে মানে আব্বা আমার কি বলতেছে, তাহলে মেয়ে মনে হয় এদিকে মনে হয় আমার মনে হয় মেয়ে মনে হয় দুর্বল আছে, নাহলে আর বারবারে কেন আসে, আমি না করে দিই, তারা কেন আসে। তখন আমার আব্বা আমারে কি করছে, একটা রুমে নিছে, বাড়িতে আমার 4-5টা রুম, ওই রুমে নিয়ে আমার কয় কি তুমি বাইরে যাও, আমি আমার মেয়ের সাথে কথা বলবো। তখন আমার আব্বা আমাকে বললো, মা তুমি আমার কাছে সত্য কথা বলবা, তুমি কিন্তু তোমরা 10টা ভাই বোন, ওই 9টা কিন্তু আমার ছেলে মেয়ে না, তুমি আমার মেয়ে, তুমি আমাকে বলবা যে ওই হাজী সাহেব আলীর ছেলের কি তুমি পছন্দ করো। এটা কি মানে আমার আব্বা লিয়াকতের কথা বলছে? লিয়াকতের কথা বলছে। আচ্ছা আচ্ছা। তখন আমি আব্বার কিছু জড়াই ধরে কান্না করে দিলাম, আব্বা আমি ওই লোকটারে পছন্দ করি, মিথ্যা কথা বলতাম না। তুমি কি জানো ওই এলাকায় আমরা বিয়ে, ওই এলাকার খুব আমরা নিন্দা করি, ওই এলাকায় বিয়ে দিব না আমি তোমারে। আমি তাহলে আব্বা ওই লোকটারে ছাড়া আমি বিয়ে করবো না, আমি আমার আব্বারে ডাইরেক্টলি বলছি। বলার পর আমার আব্বা গিয়ে আমার দাদিরে বললো, মা দেখেন এইগুলো বলে, ও এখন কি করতে পারি, যাক অনেক কিছু করতে করতে রাজি হয় না। তারপরে কি করলো, যে কবিরাজ ধরলো আমার মায়। কবিরাজ ধরলো যে আমার মেয়েরে যে কোনো করে হোক তাবিজ কবর করে, মানে আমার মারও
মেয়ে জামাই পছন্দ হয়েছে, সোজা কথা ছেলে আমার পছন্দ হয়েছে, আমি এইখানে দিমুই। ওকে, আচ্ছা এলাকায় কুলে পারা হোক, ছেলেরা কি কুলু নাকি? ছেলেরা হাজি বংশের লোক। আচ্ছা আচ্ছা, এটা কে বলছিল? এটা আমার মা, মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই রাজি, শুধু আপনার বাবা রাজি? বাবা রাজি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এদিকটা আমার ননা, মানে আমার ওই লোকটার বড় বোন আর এই বড় ভাই খালু, এরা আমার আব্বার কাছে আসছে। আর এই দিকটা কবিরাজতে তাবিজ দিয়েছে, ওই তাবিজ আমার একটা চূড়ায় ধোয়া শিখাই দিছে। ওই ধোয়া পরে হিটার ছিল ভাই আগে, হিটারে রান্না বাড়া করতো, আগে গ্যাস ছিল না আমাদের বাড়িতে, ওই যে কারেন্ট হিটার, ওই হিটারের মধ্যে কি করছে বলছে যে হিটারের মধ্যে তাবিজটা ফালাই দিতে। তা আমি কি করছি, ধোয়া পরে একটা ধোয়া শিখাই দিছে, ওইটা হিটারের মধ্যে আমি কিন্তু তাবিজটা ফালাইছি, মানে তাবিজটা জ্বলে পুড়ে ছাই হবে আমার আব্বা বলবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক ভাই পরীক্ষিত একদম। তাবিজটা পুরা শেষ, আমার আব্বা বলছে ঠিক আছে যান, আপনারা এরকম করতেছেন, আমি বিয়ে দিব, কারণ মানুষের মনে কষ্ট দেওয়া ঠিক না। ভেরি ইন্টারেস্টিং। ওকে, দিল। তারপরে আমার ননাসে জামাইয়েরা সবাই আসলো, আমাকে দেখতে আসলো। তখন মানে এইভাবে করতে হতে 9 থেকে মানে 10 উঠলাম, ক্লাস 10 9 থেকে 10 উঠলেন? হ্যাঁ, 10 উঠলাম। তো ওই সময় কি আপনার বিয়ে শাদীর ব্যাপারে রাজি হয়ে গেল আপনার ফ্যামিলি? হ্যাঁ, বিয়েটা কি হলো? হ্যাঁ, বিয়েটা হলো। তখন কি কারণ আপনি ক্লাস 10 না 9 এ? ওই ছেলেটার একটা স্বপ্ন ছিল, আমার কোনোদিন সে ভাগায় বিয়ে করবে না, আর আমার একটা স্বপ্ন ছিল আমি কোনোদিন ভাইগা বিয়ে বসবো না। আচ্ছা, যদি আচ্ছা। বিয়ে করতে হয় তাহলে গার্জেন নিয়েই করবো, আচ্ছা। সামাজিকতা বজায় রেখেই করবো। আচ্ছা আচ্ছা, এটা ছিল আমার ভিতরে। ওকে, তার মানে আপনি 9 থেকে যখন 10 এ উঠলেন তখন আপনি তখন বিয়েটা করলেন? ওদের বাসা থেকে লোক আসলো, আসার পরে ননাসের জামাইয়েরা সবাই আসলো, ভাই বোন। আয়সা কি করলো, ভাই আমার দেখা বলে কোন ক্লাসে পড়ো, অ্যাড্রেস লেখো। লিখতে গেলাম, লেখছি, কিন্তু হাত কাঁপতেছিল তখন। লেখার পর তারপরে ননাসের জামাই কি করলো, আমারে ওই ওনার বড় বোনের জামাই, যেটা যে ঢাকা লালমাটিয়া কলেজের সাথে ওনার বাড়ি, জি। তো উনি আমাকে কি করলো 2000 টাকা দিল। 2000 টাকা দিল, দেওয়ার পরে যে আমি তো তোমার বিয়েটা খেতে পারবো না, আমি 3 দিন পরে বাহিরে কুয়েত চলে যাচ্ছি, আচ্ছা, তোমাদের প্রতি শুভকামনা থাকবে। ঠিক তার 5 দিন পর শুক্রবার আসলো, আসার পরে মানে বিয়ের ডেট, ওকে, বিয়েটা হলো। হওয়ার পর তারপর ওনাদের বাড়িতে ওনারা চলে গেল। তারপর আমারে কি করলো, ওইখান থেকে শুক্রবারে বিয়ে হইলো। অনেক ভাই বিয়ে হয়েছে তো ঠিক, কিন্তু ওই লোকটার কাছে তো আমি যাই না। ওকে, ও দেখলেই শরম করে, দেখলেই হাসি পায় আর শরম করে, আমি যাই না। আমার আব্বা, মানে আমার আব্বা চায় যে জামাইয়ের কাছ থেকে একটু দূরে থাকবে, কিন্তু আমার মা, আমার তো 2টা মা ছিল, জি। 2টা মা, আমার ফুফু, আমার দাদি, আমার ভাবি, যার জ্যাঠতো ভাইয়ের বউ ছিল যারা, তারা চাইতো যে জামাই আসলে যান না কেন। তা আমার তো লজ্জা করে, আমি আর সামনে কি যাবো, মানে আর আমি পছন্দ করছি, বিয়ে হয়েছে, এই লজ্জায় আমি আর সামনে যাই না। পরে উনি কি করছে, ওই সোমবার দিন আসলো, ওদিন চলে গেল। সোমবার দিন আমাদের বাড়িতে কি করছে, ওনার ভাবিরে পাঠাইছে আমার ইন্ডিয়া। তখন ভাই সিনেমা, নতুন বিয়ে হইলে শালা সমুদ্রীর বউ নিয়ে সিনেমা দেখতে যাইতো নতুন জামাইরা, জি। সিনেমার একটা প্রচলন ছিল তখন। তখন আর সে আমার বলছে যে রেডি হও, মানে উনি রিক্সাতে বসে থেকে ওনার ভাবিরে পাঠাইছে, বোনের জামাইরে পাঠাইছে। তখন আমার আব্বাই দেয়নি, আমার আব্বাই না করতে ইশারা দিয়ে যাবা না। তো আমিও কি করছি, আর যাইনি, আমি কিন্তু আমার ভালো লাগতেছে না, যাবো না। ওকে, তো আমার আব্বারে বলতেছে যে সুরাইয়ারা একটু আমাদের বাসায় নিতে চাই, ওকে, আমাদের বাসায় নিতে চাই। তারপরে আব্বা বলতেছে যে ঠিক আছে যাইবো, মেয়ে বিয়ে হচ্ছে, স্বামীর বাড়িতে যাবো না। আমার দাদি, আমার নানি আমার সাথে, আমার 2টা ভাই বোন আমার সাথে গেছে। হ্যাঁ। তারপরে যাই হোক ওনাদের বাসায় খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম। তার শুক্রবার আসলো, আবার শুক্রবার, সোমবারের পর শুক্রবার আসছে। আসার পরে তারপরে আমার আব্বার কাছে খবর পাঠাইছে যে ওদের নিয়ে শালা শালির সম্বন্ধে নিয়ে, মানে সবাই তো শালা আর শালি, বউরে নিয়ে সিনেমা দেখতে দেবো। আমার আব্বাই রাজি না, না মেয়ের আমি একা ছাড়বো না। তখন আমার 2 ভাই আবার কি করছে, আব্বারে বুঝেছে, এই তুমি যে বিয়ে করছো, তুমি দিয়ে একদিনও মানো নাই, তুমি আমার রাত্রে যাই আমার বাবার বাড়িতে লইয়া করছো, যাইতে আর বাসায় যেতে দাও না। আর এখন ওই বেড়াই বিয়ে করছো, আজ 8 দিন হয়ে গেছে, তুমি বেড়ার বউর সামনে যেতে দাও, এইটা আবার কোনটা? যাক আব্বার অনেক কিছু বুঝাইছে, বুঝানোর পর আব্বাই রাজি হয়েছে। পরে আমরা গেছি সিনেমা দেখতে। হ্যাঁ, তখন সাবানা ম্যামের একটা ছবি ছিল অন্ধবিশ্বাস, দেখলাম, দেখা বাড়িতে চলে গেলাম। বাড়িতে চলে গেলাম পরে রুমে নিয়ে বসাইলো। তারপর আমার আম্মাই পিঠা বানাইছে, পিঠা উঠা দিল। খাওয়ার পরে কি করলো, ওই আমার আব্বাই গিয়ে হাতে করে একটা লুঙ্গি নিয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, লুঙ্গি নিয়ে আমার হাজবেন্ড দিল, কেন ওই লুঙ্গিটা পরো। আব্বা আমি বাসায় চলে যাবো। কারে নিয়ে যায় ওনে, শ্বশুর বাড়িতে মেসে বিয়ে করলে 2-1 দিন থাকে না, যাক ওইখানে থাকলো। লুঙ্গি টুঙ্গি পরার পরে রাত্রে কথা টথা হইলো। আমার দাদি, আমার নানি আমার সাথে ছিল, আমার ভাবি ছিল, এদের 2টা পর্যন্ত কথা হলো। 2টার পর উনিরা বাসায় চলে গেল, যার বাসায়। তারপর ওনার সাথে আমার কথাবার্তা হওয়ার পর ভাই এক সময় মানে ওনার সাথে আমার মানে স্বামী স্ত্রীর যে ব্যাপারটা ওইটা হইলো। ওকে, তখন আমার বয়স 15। 15 বছর। জি, পড়াশোনা তখনো করছেন? হ্যাঁ, পড়াশোনা হইতেছে। ওকে, আচ্ছা, তারপরে এইভাবে কাটলো অনেকদিন। কাটার পর অনেকদিন কি 22-25 দিন, হ্যাঁ 26 দিনের দিন আমার এখনো মনে আছে। 31 তারিখে বিয়ে হয়েছে জানুয়ারি 1992, যা 31শে জানুয়ারি। আর উনি বাহিরে গেছে 26শে ফেব্রুয়ারি, মানে সৌদি আরবে চলে গেল আবার? হ্যাঁ, ছুটিতে আসছে 1 মাসের 42 দিনের ছুটি। ওকে, তারপর উনি বাহিরে চলে গেল। উনি বাহিরে গেছে পর আমি যে এত কান্না করছি ওদিন,
তারপর এয়ারপোর্ট গেলাম, যা ওনার বাহিরে চলে গেল। যাওয়ার পর তখন আমি আর বাচ্চা উচ্চা কোনো কনসেপ্ট করি নাই, কিচ্ছু না। বাচ্চা হইল না, তখন উনি গেল গা। উনি যাওয়ার পরে ফোন দিল যে আমি ভালোভাবে করছি, এভাবে চিঠি আনানোর কথাবার্তা সবকিছু হইল। হওয়ার পর উনি বিদেশ থেকে আসলো 2.5 বছর পর, বিয়ের পর ভাইয়া, 2.5 বছর পর। 2.5 বছর 2.5 বছর পরে আসলো, সৌদি আরব থেকে আসলো। তখন এই ফাঁকে আমি ম্যাট্রিক পাস করলাম। পাস করার পর আব্বু আমাকে কলেজে ভর্তি করলো। কলেজে ফার্স্ট টার্মিনাল পরীক্ষাটা আমার দেওয়া হলো, ফার্স্ট ইয়ার ভর্তি হইলাম। উনি 2.5 বছর পরে আসলো। আসার পর তখন আমার আসার পর উনি কি করলো, স্বর্ণ গয়না দুনিয়ার কিছু লইছে। এর হিসাব ভাই, আমি দেখতে খুব সুন্দরী ছিলাম। আচ্ছা যাই হোক, পরে ভাইয়া উনি আইসা আমাকে কলেজে, স্বামী আসছে বিদেশ থেকে, আমি 3-4 দিন বা 8 দিন কলেজে যাইতাম না। 15 দিন হয়ে গেল আমার কলেজে যেতে দেন। কলেজে যেতে না, আমার আব্বা বলে মা তুমি কলেজে যাবে না। আমি কই না, আমার না করে কলেজে যাওয়া লাগতো না, কলেজ গেলে তোমার নলেজ বেশি বাইরে যাবো, এত পড়ালেখা করে তুমি কি করবা। আব্বা যে বুঝটা দিত ওই বুঝটাই মানতাম, আমার হাজবেন্ড যেটা দিত ওইটাই মানতাম। আব্বার আমি আব্বা থাক, আমার না কলেজে যেতে না করে। ঠিক আছে মা, তোমার ইচ্ছা, কিন্তু লাইফটা তুমি লস করলা। ওহ ভাইয়া, এর মধ্যে আমার মনে হয়েছে আরেকটা কথা, লাইফটা যখন লস করলা, আমার যেদিন গায়ে হলুদ, ভাইয়া এই কথাটা আমার মনে নেই, আমার আব্বার কথাটাই লাগছে। আমার গায়ে হলুদের দিন আমার আব্বা হলুদ নিয়ে আমার কপালে এইভাবে দিতেছে, দিয়ে বলতেছে, আমার হাজবেন্ডের সাথে আমার বয়সের অনেক ডিফারেন্স, বলতেছে যে মা তুমি তো বিয়ে করলা ঠিক আছে, কিন্তু তোমার সংসার কইরা সাপ মিটবে না, এই কথাটা বলছে। বলার পর আমার মা কি করছে, আমার আব্বারে ধাক্কা লাগাইছে, তুমি কি কাও মুখ দিয়ে এগুলো ভাইয়ারে। তো খেয়াল করছো যে আমার বয়স কত, আমার মেয়ে মাত্র 15 বছর। তখন মনে হয় লোকটার বয়স 32 বা 33 এরকম। যাই হোক, পরে ওই আমার আব্বা প্রথম বছর কলেজে যাওয়া বন্ধ হইলো। বন্ধ হওয়ার পর আমার প্রথম বাচ্চা, প্রথম 3টা ছেলে, আমার প্রথম ছেলেটা আমি কনসেপ্ট করলাম। কলেজ ছেড়ে দিলেন? ছেড়ে দিলাম। আসার পর 1 মাস স্বপ্ন শেষ হয়ে গেল, ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল শেষ, শিল্পী হওয়ার স্বপ্ন শেষ, শিল্পী হওয়ার স্বপ্ন শেষ। কিন্তু খুব ইচ্ছা ছিল ডাক্তারের চেয়ে বেশি শিল্পী হওয়ার ইচ্ছা ছিল, সত্যি কথা। তারপরে ওই কলেজে বন্ধ করলো। তখন আমার 1 মাস পরে আমার মাথা টাথা ঘুরে খাওয়া দাওয়া করতে পারি না। তখন নারায়ণগঞ্জ সদরে আমার মহিলা ডাক্তার দীপা ইসলাম, ওনার কাছে নিয়ে আসলো, প্রেসার প্রসাব টেস্ট করাইলো, করা বলে যে বাচ্চা পেটে, কনসেপ্ট করছে আপনি প্রেগনেন্ট। যাক, প্রথম ছেলেটা এইভাবেই সংসার খুব সুখে শান্তিতেই কাটলো। এর মধ্যে আমার হাজবেন্ড যখন বাচ্চাটা পেটে দিয়ে উনি আবার বাহিরে চলে গেল। বাচ্চাটা প্রেগনেন্ট হইলাম, তখন উনি আবার ওই যে ছুটি শেষ 42 দিনের গেল গা। আসলো 3.5 বছর পর, আবার আসার পর আইসা দে ও বাচ্চা 3.5 বছর, প্রায় 4 বছরের হইলো। হওয়ার পর আবার 42 দিতে ছুটি। প্রথম বছর 2.5 বছর, খেয়াল করবেন ভাইয়া, 2.5 বছর, দ্বিতীয় বছর 3.5 বছর। কয় বছর হইল? 6 বছর। আসলো, আসার পরে থাকার পরে আবার দ্বিতীয় বাচ্চাটা কনসেপ্ট করলাম। তো এর মধ্যে যখন উনি বাহিরে ছিল, আমি আবার এনজিও যে পশিকা ছিল, পশিকাতে আমি একটা জব করতাম। ওইখানে জব করলাম। ওই জবটা প্রায় 15 বছরের মতো আমি করছি, 13, 14, 15 এরকমই। বললাম এই ফাঁকে স্বামী বিদেশ থাকে, মার কাছে আমার ছেলে থাকে, আমি একা বসে থাকবো, লেখাপড়া যখন হইলো তো একটা জব করি। পশিকাতে আমি জব করলাম কৃষি কমিটিতে মহিলাদের নিয়ে। হওয়ার পরে উনি আসলো, আসার পরে দ্বিতীয় বাচ্চা কনসেপ্ট হইলো। কনসেপ্ট হওয়ার পরে 42 দিনের ছুটি, আবার গেল। সরকারি চাকরি করতো তো 42 দিনের বেশি ছুটি পাইতো না। যাওয়ার পরে দ্বিতীয় বছর আসছে 7 বছর পরে, 7 বছর পর দ্বিতীয় বাচ্চা হওয়ার পরে, সে যে বাচ্চা যখন আমি কনসেপ্ট করছি, দ্বিতীয় ছেলেটা তার 7 বছর পরে আবার আসছে বিদেশ থেকে। মাই গুডনেস, এটা তো গ্যাপ, এত বড় গ্যাপ। আপনি কিছু বলতেন না, যোগাযোগ করে বলতেন? বুঝতাম না তখন, আমি এতই ছিলাম না, বুঝি নাই তখন। কি ভাইয়া, সত্যি কথা, যেটা বাইরে থেকে একটা গয়নাগাটি আনতো, ভালো লাগতো দেখতে, বাইরে থাকলে ভালো, তখন একটা মনে হচ্ছে বাইরে থাকাই ভালো। বাইরে থাকা ভালো। আবার মাসে 5-10 হাজার টাকা দিছে, হাত খরচ টাকা পাইতাম। এইগুলো বুঝি নাই যে টাকাই যে সবকিছু না, এখন বুঝি, তখন বুঝি নাই। তারপরে 7 বছর পরে আসলো। আসার পর আমার আব্বা তখনও জীবিত, তখন বলতেছে যে এইভাবে তো স্বামী সংসার হয় না। তুমি খেয়াল করছো, বিয়ের পরে 25 দিন, তারপরে 2 বারে 42 দিন, তো কতদিন তুমি সংসার করলা, হিসাব করো তো মা। উনি বাইরে থেকে আসবে 3 দিন আগে, তুমি একটু হিসাব করছো? তুমি এবার আসলে বলবা যে আপনার কাছে আমি থাকতাম না, আপনার ভাত খাইতাম না,
আমি আপনার কাছে থাকতাম না। আপনি কে বলে দিল আপনাকে? এটা আমার আব্বা শিখাই দিল। হ্যাঁ, আচ্ছা আপনার কাছে থাকবো না, আপনার ভাত খাইতাম না, এই কি না, আপনি যদি বাহিরে যান। আচ্ছা ঠিক আছে, বলুন। 3 দিন পর আসলো, 3 দিন আগে বললো। আসার পরে সকালবেলা আসছে, আসার পরে বাসায় গেছে সকালবেলা 5টা বাজে এয়ারপোর্টে অ্যাটেন্ড করছে। তো সেখান থেকে আমার বড় ছেলেটা আসছে, আমার ভাই, আমার বোন জামাই, এরা এসে নিয়ে গেছে। যাওয়ার পরে থাকলো, তারপরে রাত্রে আমি বলতেছি, আমি একটা কথা বলবো আপনার। তখন আমি তারে মানে সংসার যে 12 বছর হয়েছে আপনি করেই বলি। আচ্ছা আচ্ছা আমি আপনার একটা কথা বলবো, বলো। আমাকে আমার আব্বাই কইছে আপনি যদি বিদেশ যান তাহলে আপনার ভাত আর খামু না। ওকে, আবার আপনি নিজে বলেন না, বলছে আমার আব্বা। মানে আব্বাই যে বলছে, তা আব্বা, এটা তো আমার কথা ছিল না। Right. আর তখন স্যার ভাই আমার এমন জ্ঞানও ছিল না আচ্ছা। যে আব্বার কথা বললে কি কোনো একটা খারাপ মানে মাইন্ড করবো নি বা খারাপ ভাববো নি, এইগুলো কিছু বুঝি নাই। Right. আমাকে আমার আব্বাই বলছে আপনার ভাত আর খামু না আপনি বিদেশ গেলে। যদি এবার এটাকে তোমার আব্বাই বলছে, তোমার কথা কি? আমাকে আমার আব্বার মতেই মত, আপনি যাইতে পারবেন না। তাহলে এবার বেশি দিন থাকবো না, 2 বছর থাকবো। তুমি এতদিন ওই করছো, নিজেদের লাইফটা একটু সেটেল না কইরা কি করবো? ওকে, আমার যে 2টা ছেলে হয়েছে, ওদের ভবিষ্যৎ আছে না, আচ্ছা এই সেই যাক। তারপরে গেল আবার, থাকার পর 2 বছরই থাকছে, বেশি থাকে না। এসে আচ্ছা। আসলো, আসার পরে এই সময়টাতে তো দেশ বিদেশে থাকতো, দেশে এসে কোনো প্রপার্টি টোপার্টি করা, জমি জমা করা, এগুলো করতো? কিছু না, কিছু করে শুধু মাসে মাসে কিছু টাকা দিত। হ্যাঁ। আচ্ছা। আর বাবার উপরে খাইতাম, দুধ খরচাও দিত না ছেলে। মনে করছে নানা নানির আছে, চলবো না। জি। এই যাক, তারপর আসলো, তৃতীয়বার আসলো, পরে তুমি তা আর গেল না। তো মোট কত হইলো? 14 বছর হইলো। 14 বছর, হ্যাঁ। 14 বছরের মধ্যে তার সাথে আমি তখন আপনার ছেলের বয়সটা কত? আপনার বড় ছেলের বয়সটা কত? বড় ছেলের বয়স হয়েছে 10 বছর তখন। 10 বছর। 10 আচ্ছা, বছর। ওকে। হ্যাঁ, আপনি যেটা বলতে চাচ্ছেন, 2.5 বছর পরে। 14 বছরে কতদিন সংসার হলো আসলে? 342 হিসাব করেন, 342 দোকানে 84। 84 মাস না, নাকি? 84 দিন। 84 দিন 14 বছরে মাত্র? আর 42। মাই গুডনেস। আচ্ছা ঠিক আছে, বলুন তারপর। 42 এটা বাঙালি নারী বলেই সম্ভব। এরা আসলেই মানে সংসারের জন্য কতটা স্যাক্রিফাইস করে চিন্তা করা যায় না। হ্যাঁ, বলেন তারপরে। তারপর আসলো, আসার পরে আমার মা বলতেছে 2টা ছেলে একটা মেয়ের দরকার আছে। মা, মেয়ে না থাকলে সংসারের মাতৃত্বের কোনো স্বাদই থাকে না। তো একটা মেয়ের দরকার। না, আমি মেয়েটা নিব না, আমার 2টা ছেলেই থাকুক। মানে একটা মেয়ের জন্য দ্বিতীয় ছেলেটা হইলো। আচ্ছা। 3 নম্বর ছেলেটা হইলো একটা মেয়ের জন্য। তারপর যাক, আমার মা বলতেছে যাক দেখি। আচ্ছা। আমি কখনো কোনো মেডিসিন খাইতাম না ভাই, ওকে, কারণ গ্যাপ অনেকদিন গ্যাপে আসতো না, রাইট। কিন্তু আমি মেডিসিন খাইতাম না। আচ্ছা, তারপরে তৃতীয় ছেলেটা আমি কনসেপ্ট করলাম। মেয়ের জন্য আসলে আরেকটা ছেলে হলো। আরেকটা ছেলে, মানে মেয়ের জন্য আরো 2টা ছেলে। প্রথম তো ছেলে হইলো, জি জি জি। মেয়ের জন্য। আর উনি তো তখন প্রথমেই বলছে যে আমার ছেলে হবে। আমি সৌদি আরব স্বপ্নে দেখছি আমার ছেলে হবে। আর এদের বংশের মধ্যে যারা চাচতো, যারা তো মামতো, যত জায়গায় আত্মীয় স্বজনে সবার প্রথম মেয়ে হয়েছে, আচ্ছা। শুধু আমারই ছেলে হয়েছে প্রথম। আচ্ছা। হ্যাঁ, ছেলে চাইছে, আল্লাহ বেশি করে ছেলেই দিছে। যাক, 3 নম্বর ছেলেটার যখন আমি কনসেপ্ট করলাম, আমার অবস্থা তখন কাহিল, মানে একদম বিপরীত। প্রথম 2টা বাচ্চা আমি বুঝিই নাই। আচ্ছা। কিন্তু 3 নম্বর বাচ্চার বেলা আমার কি হইলো, 6 মাস পর্যন্ত আমি ভাত মাছ কিচ্ছু খাইতে পারি না, শুধু পাউরুটি, কলা আর ডিম খাইতাম। আচ্ছা। 3 নম্বর বাবুটা হইলো খুব অবস্থা খুব সিরিয়াস ছিল। যাই হোক, হাসপাতালে ওই ক্লিনিকে হইলো, একটা প্রাইভেট ক্লিনিক আছে বাসার সাথে, ওইখানে জি। হওয়ার পরে খুব খুশি। ছেলে হয়েছে, মানে মন খারাপ নাই। উনি 1 বছর, হ্যাঁ, ছেলেটা 9 মাস তখন। এই 9 মাসের মধ্যে ভাইয়া যখন আমার 3 নম্বর ছেলেটা হইলো, আমার স্বামীটা আমাকে একটু অনীহা করতেছে। ওকে। মানে আমি প্রত্যেকটা কাজ করতে গেলে দোষ, রান্না করতে গেলে দোষ, পানির গ্লাস দিয়ে ধুইছো, প্লেটে এরকম কে, মানে একটা অজুহাত এরকম করে কেন বলতে। তো পরে আমার বলতেছে কি, একদিন মানে এরকম বললো, ঝুমারে নামাজ এনেছে, তার বয়স 8 মাস, বাবার ছাড়া কিচ্ছু বুঝে না। ওই বাবার কোলে উনি ঝুমার নামাজ পড়তে গেছে। আচ্ছা। যাওয়ার পরে আমার ভাই আবার ওই যে ফিসিয়াল ছিল, জি। আমার ফোন দিছে, আপু ডাক্তার মুছে দিসান 2 নম্বর ছেলে দিসান কি বাসায়? আমি কই না, ও তো বাসায় না, ওর আব্বার সাথে নামাজ পড়তে গেছে। নামাজ পড়ে কয় কেন? আমি কি কেন, কি হয়েছে রে? আপু মাছ ধরছি পুকুরে, তো মাছ নিয়ে দেখতে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, মাছ নিয়ে দেখতে। মাছ নিয়ে এই 16 বছরের মধ্যে সে আমাকে একটা টর্চার কোনোদিন করে নেই। মানে আপনার খুব হাজবেন্ডের কথা মায়া বলছেন? করতো খুব। হ্যাঁ। তো যাই হোক, তখন আমারে বললো, আমার তখন কি করছে, আমি ঠিক আছে ওর আব্বার সাথে নামাজ পড়তে, নামাজ পড়ে আসুক, আসলে আমি পাঠাই দিই। মানে উনি ঘরে ঢুকছে আর আমি ফোনটা রাখছি, এই পর্যন্ত উনি দেখছে।
চিচি মানুষ বিরক্ত করতে যাওয়ার পর তো আমি দৌড়ে আসছি, কি হয়েছে এই কথা বলতে কি করলো ভাই, আমার একটা থাপ্পড় দিল, মানে আপনার হাজবেন্ড? একটা থাপ্পড় দিল। থাপ্পড় দেওয়ার পরে কি হলো, আমি মনে হয় জ্ঞান হারাই ফেললাম, জীবনে তো মাইর খাই কোনোদিন তো, হ্যাঁ, একেবারেই মানে আকাশ থেকে পড়ার মতো ঘটনা। আর আমার বাবার বাড়িতে আমি ফুলের আচরও খাইনি, খুব আদরের সন্তান ছিলাম। জি। পরে দেখা যায় নাক দিয়ে যখন আমার রক্ত পড়তেছে, এই জায়গা একদম কালো হয়ে গেছে, তো কি করছে ওই উনি ধরতে পরে যাই কি হইলো, পরে যাই হোক কি করছে, ওই আমি অজ্ঞান থাকা অবস্থায় সে কি করছে, আমার ফোনটা নিয়ে গেছে আমার কাছ থেকে। আমার যখন 1-1.5 ঘন্টা পরে যখন আমি ঠিক হয়েছি, তখন আমি বলতেছি যে ফোনটা আমার কেন মারলো, আমার কি অপরাধ ছিল, সেটা তো আমাদের প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্ন রাখলাম। আমি লিওন এই কে করো দিচ্ছেন ফোনটা লো, ফোনটা দিচ্ছে ফোনটা কি তোমার বাবাই কিনা দিছে? আমি কি করছি ভাইয়া, বরকাটা নিয়ে ঘর থেকে বের হয়েছি পরে এদিকে আসো কোথাও যাইবা না, এদিকে আসো। আমি কথা শুনিনি, আমি যাই আমার ভাগ্নির কাছে আমি ফোন দেবো যে আমি ঘরতে যে বের হয়েছে এ পর্যন্ত, এই ফাঁকে উনি কি করছে আমার ভাইদের ফোন দিছে। ফোন দিছে তো ওর দেখ রাস্তায় ভাগ্নিকে করে গেছে, ওর দেখি আমার ভাই ভাই একসাথে। আচ্ছা, কি রে তোরা কি আপু কি হয়েছে? আমি বাইরে দুইরা কান্না করতেছি, দেখ আমার ফুপু আসছে, আমার 2 মা আসছে, যে আমার বিয়ে দিচ্ছে ঘটক উনি, ওই খালাম্মা আসছে, আমার 2 ভাই, মানে সবার ছোট, তোরা আমার ছোট বয়সে। তোরা সোফার মধ্যে বসে রয়েছে, বসার পরে বলতেছে আমার আমার যে মা, আমি যে মা আমার লালন পালন করছে খুব সোজা একদম সরল, কিন্তু আমার ছোট মাটা খুব কড়া। আচ্ছা, যে একটাই প্রশ্ন করছে, আপনি আমার মেয়েরে কেন মারছেন? পরে বলতেছে ওই একটু আগে কার সাথে ফোনে কথা বলছে। ভাইয়া 3টা সন্তান হয়ে গেছে, 14 বছর রাখা মাইয়ার বিদেশ হয়েছেন, মাইয়া কিছু করে নাই, আর এখন মাইয়াই কিনা খারাপ হয়ে গেছে, এখন ফোনে কথা বলে। তখন জন বলছে যে ফোনে কথা বলে, তখন পাশের রুমের থেকে আসছি আমি, আমার ভাই রিপন তুই আমার ফোন দিছস না, কয়টা বাজে? অমুকটা বাজে। উনি আবার কি করছে, যে যখন আমার থাপ্পড় ছিল তখন তো ফোন নিছে গা, আর নাম্বার তো ওনার কাছে, কারণ আমার কাছে থাকলে হয়তো ফোন নাম্বার ডিলিট করে ফেলতাম, কার সাথে কথা বল। ফোনের নাম্বার কয়েক আমি আপারে ফোন দিছি তুলা ভাই মাছের জন্য, তুমি ফোন দিছ, রিসিভ করলে যাই দে আমার ভাইয়ের ফোন, তখন আর কিছু সবার সামনে আমি বলছিলাম যে তুমি যদি আমার শুধু শুধু মেরে থাকো, তাহলে দেখো তোমার হাত পা গুলো একদিন হইলো মরার আগে তোমার পঙ্গু হয়ে যাবে। আমি তো আমি কথাটা বলছি ভাইয়া, বলছিলাম অভিশাপ যেটা বল দিলাম। এর মধ্যে ওই 2008 সালে আমার আব্বা মারা গেল, আর আমার আব্বা মারা যাওয়ার পরে ফ্যামিলিতে একটু আমার একটু অবহেলা, আমার স্বামী। আমি কি করলাম, ওই নামাজ পড়তে যাবে, মাগরিবে কাঁঠাল ছিল ফ্রিজে, কাঁঠাল বলছে কাঁঠাল নামাই তো ফ্রিজে, আমি মাগরিবে নামাজ পড়ে খাম। তো একসাথে বসে কাঁঠাল খাইলাম, খাওয়ার পরে না এশার আজান হইল, উনি অজু করতে গেছে, অজুরত অবস্থায় সে স্ট্রোক করছে। হ্যাঁ, স্ট্রোক করার পরে তো আমার বাচ্চারা বিরক্ত করতেছে, বাচ্চারা তখন 1.5 বছর বয়স। আমি কি করছি, বাহিরে গিয়া দাঁড়াইছি, খারাপ লাগছে তো একটু শুয়ে থাকো, পরে যাই নামাজ পড়তে, ঘরেই নামাজ পড়ো, মসজিদে যাওয়া লাগতো না। পরে না 10 মিনিট পরে আমি কয়ারে যে আমি ঘরে রেখ খাইলাম, ফেলে লয়ে যাবি বসে রয়েছি, হ্যাঁ তো না আলাপ টালাপ কিছু পাইতেছি না। তখন আমি কি ছেলেটার ওইখানে কান্না করতে, ছেলে ওইখানে বাহিরে দাঁড়া করাই থিয়া আমি আসছি, আইসা দেখি কি উপরে খালি শ্বাসকষ্ট হইতেছে না। আমি কি করলাম, সবাই একটা চিৎকার দিছি, পরে আমার দেবর ভাসুরা সবাই আসলো, আইসা কি করলো ওনারে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতাল আনলো, ওইখান থেকে রিলিজ করে দিল সৌরাদ। আমি বাসায় ছিলাম, আমার 2-3টা ভাই আসছে সাথে, ওনার ভাইয়েরও আসছে, তারপর আমার 2 মা ওনার সাথে। পরের দিন আমি সৌরাদ দিয়ে আসলাম, আইসা দেখলাম, দেখার পরে সে স্ট্রোক করছে। চিকিৎসা চলতেছে, আমার থাকতে না করলো, বাচ্চাটা বিরক্ত করে, বাচ্চা তুমি বাসায় যাও গা, আম্মাই তো আমার সাথেই ছিল। ডাক্তার তাকে বলছে যে আপনি বেড থেকে নামবেন না, প্রস্রাব টয়লেট আপনি বেডে বসে করবেন, আপনার হাজবেন্ড কে বলছে? সে কি করছে, ওই যে নামাজ পড়ে না, মসজিদে যায় নামাজ পড়তে যাবে, দেখ নামাজ পড়তে গেছে, 2-3 জনে ধরে নিয়ে নামাজ পড়ায় আনছে। হার্টের রোগী তো উবুতে হইতে পারতো না, উবুদের সিজদা দিচ্ছে না বৃহস্পতিবার পর্যন্ত, শুক্রবার দিন সকালবেলা আমি একটু বাজার থেকে সে বই আসি। আমি তোমার যাওয়ার দরকার নেই, কবে বাজার করি না, বাচ্চারা কি খায় না খায়, বাজার আছে ফ্রিজে, অনেক বাজার আছে, তোমার যাওয়া লাগতো, তারপর আমি যাবো সেই বই তুইব। ঠিক আছে ভাইয়া, উনি 35 মিনিট বাহিরে ছিল, 35 মিনিটের মধ্যে আমি প্রতি মিনিটে ওনাকে আমি ফোন দিচ্ছি, কোথায় আছে, কি অবস্থা আছে, আমি আসি, এভাবে বলছে না করছে। তো বাসায় আসছে, বলছে যে আমার জন্য আনার তুমি খোয়াই রাখো, আনার খাম, আর মালটা এটা রাখছি, একটু হালকা লবণ দিও, হার্টের রোগী তো কাঁচা লবণও খাওয়া নিস। ওই কি করছে, ও টিভি দেখতেছে বৈশা, আমি আবার যে উনি আবার ওষুধ থেকে আমার জন্য ওষুধ নিয়ে আইসো তুমি। আসার পথে আমার পাতলা পায়খানা হইতেছে, এসে ওষুধ আনার পর আমি কি করছি ভাই, ওষুধটা খাইছি, খাওয়ার পরে আমার পেট এমন কামড় মারছে, আমি আবার টয়লেটে গেছি। টয়লেটে যাবো, উনি যে ওই যে খাটের মধ্যে বসে যে টিভি দেখতেছে, আর উনি যে খাইতেছে, এই বসার মধ্যে আবার সে স্ট্রোক করছে।
ওহো। আমি আসছি আইসা আমি ওই পাশে রুম আর যেতে পারি না, আমি এই রুমে শুয়ে রয়েছি। আমার শক্তি নাই। কতক্ষণ পরে 15-20 মিনিট পরে আমি কুয়ারে আমি খাইতে দিলাম, খাইলো কিনা দেখি তো, যাই দেখি বসার মধ্যে সে স্ট্রোক করছে আবার। তারপর নিয়ে আসলো ঢাকায় যে মিরপুর হাসপাতাল, সাসুলিমুল্লাতে নিয়ে আসলো। উনি তো তখন আমার দেবর বললো যে হার্ট আর ব্রেন